নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন প্রত্যেককে আমার কৃতজ্ঞতা। একজন দর্শক লিখেছেন যে আমার চ্যানেল নাকি খুবই ভালো লাগে, খুব মনোগ্রাহী, তবে ভিউয়ারশিপ কম হয় বলে তার মনে দুঃখ হয়েছে। এটা কিছু করার নেই আমার। এটা কিভাবে হয়, কেন হয়, কি অ্যালগরিদম, আই ডু নট নো, আই হ্যাভ নো আইডিয়া। তবে আপনার যে ভালো লেগেছে বা আপনার মতন বেশ কিছু মানুষের ভালো লেগেছে তাতেই আমি খুব খুশি। যারা দেখছেন তারা যদি আমার চ্যানেলটাকে শেয়ার করেন, সাবস্ক্রাইব তো বটেই, এবং যদি নোটিফিকেশন আইকনটাকে অন করে রাখেন তাহলে আমি খুশি হবে আরো বেশি, কারণ আপনাদের কাছে আমার চ্যানেলটা পৌঁছবে। এখন তো নির্বাচন এসে যাচ্ছে, তার আগে এসআইআর আমরা জানি, কিন্তু সে তো গেল একটা দিক। এবারে যে নির্বাচনী কাজকর্ম, যাকে বলি প্রচার, বা কিভাবে এগোবে নির্বাচন, কিভাবে হবে, যে সাংঘাতিক একটা উত্তেজনার মুহূর্ত আসবে সেটা বুঝতেই পারছি আমরা, এসআইআর থেকেই বোঝা যাচ্ছে কে থাকবেন কে থাকবেন না, কে নাগরিক কে নাগরিক নয়, একটা সাংঘাতিক ব্যাপার চলছে। আমরা যারা নিজেরাই নাগরিক জানি না, আমরা নিজেরা নাগরিক কিনা আমরা জানি না, এই দেশে আমাদের জন্ম কিনা আমরা জানি না, এই দেশে আমরা শ্বাস নিয়েছি কিনা আমরা জানি না, এখানে মরতে পারবো কিনা কিচ্ছু জানি না। যাই হোক, সেটা তো একটা ব্যাপার। এইটার উপরে নির্ভর করে কিন্তু বিজেপি এগোচ্ছিল ভীষণভাবে, কিন্তু একটা ধাক্কা খেয়েছে। ধাক্কাটা এখানে, কারণ মনে হয়েছিল যে বোধহয় যে সংখ্যালঘু মানে মুসলিম যে ভোটার, তাদের সংখ্যা কমে যাবে, রোহিঙ্গা অনেক পাওয়া যাবে। এটা হয়নি, একেবারেই দেখা যাচ্ছে এটা সমস্ত বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, সমীক্ষা থেকে দেখা যাচ্ছে এটা ঠিক নয়। जैसे इजराइल सिकाया गाजा में, उस तरीके से हमारी भारत के 100 करोड़ हिंदू, देश का हिंदू हित में चल रहा है। सरकार सबक सिखाना चाहिए, जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। তাহলে এই যে বিরোধী রাজনীতি কোন দিকে এগোবে? বিরোধী রাজনীতি বলতে আমরা কিন্তু বিরোধী দলনেতাকে মূলত চিনি, শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী কিন্তু দলটাকে দাঁড় করিয়েছিলেন, কিন্তু সেই শুভেন্দু অধিকারীর রাশ কি ক্রমেই গেরুয়া শিবিরে আলগা হয়ে যাচ্ছে? এই কথা বলার একটা বিশেষ কারণ আছে। দেখুন, আপনারাও দেখছেন বা শুনছেন যে দেখুন, তার ঝুলিতে এমন কোনো এজেন্ডা থাকছে না যা তার সামগ্রিকভাবে বিজেপির সর্বস্তরের কর্মীদের উদ্দীপ্ত করতে পারছে। তিনি ক্রমেই কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের এক কট্টর কর্মীর মতো আচরণ করছেন, একটাই এজেন্ডা হয়ে যাচ্ছে। এবং এই কারণে পশ্চিমবঙ্গে তার জনপ্রিয়তা নিয়েও কিছু প্রশ্ন দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়। তিনি খুব ভালো করে জানেন এই বাংলায় শুধুমাত্র কট্টর হিন্দুত্বের তাস খেলে নির্বাচনে জিতে রাজ্যে সিংহাসন হাসিল করা খুব কঠিন কাজ, অতি দুরূহ কাজ। তিনি যে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলছেন, তিনি সম্ভবত ভুলে গিয়েছেন, কিংবা তিনি বলতে চাইছেন না। শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু কার সঙ্গে এখানে রাজ্য চালিয়েছিলেন? ফজলুল হক, মুসলিম, তখন অবিভক্ত বাংলা। তিনি বলছেন বিভক্ত বাংলায় সেটা করবে। যাই হোক, নিশ্চয় তার কোনো একটা পরিকল্পনা আছে এবং সেই পথেই তিনি হাঁটছেন। ফলে তাকে এখন শুভেন্দুকে সাধু সন্তদের আশীর্বাদের উপর ভরসা করতে হচ্ছে। তিনি সাধু সঙ্গ করছেন, সন্তদের সঙ্গে থাকছেন। বাংলাদেশে বর্তমান যে অবস্থা চলছে আমরা দেখেছি, সেটা কিন্তু একটা অনুঘটকের কাজ করেছে, যেখানে নৃশংসভাবে এক হিন্দু যুবকের হত্যা হয়েছে, তারপরে আরো হত্যা হয়েছে, তারপর আমরা জানি রকস্টার, তার ফাংশন বাতিল হয়েছে, ভাঙচুর হয়েছে, এই সমস্ত জিনিস হয়েছে এবং সারা বিশ্বে নিন্দা কুড়িয়েছে বাংলাদেশ। এ নিয়ে কোনো প্রশ্ন নেই। যদিও আমাদের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে নীরব থাকায় সমস্ত বিষয়টাই বিজেপির কাছে কিন্তু একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যতই বলুক সে দেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না, সে কথা মেনে নেওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না। তবে প্রধানমন্ত্রী নিশ্চুপ থাকলেও শুভেন্দু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পথে নেমেছে। কিন্তু এই ধর্মীয় তাস খেলেও শুভেন্দুকে নিজের দলের ভক্ত সংখ্যা বাড়াতে পারছেন? আপাত দৃষ্টিতে তা মনে হচ্ছে না। যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দুর হাত ধরে এসেছিলেন গেরুয়া শিবিরে, তিনিও অত্যন্ত বিরক্ত। কিছুদিন আগেই ঘটনা ঘটেছে, আপনারা জানেন, শুনেওছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নিজের স্বার্থেই বিজেপি রাজনীতিতে ঢুকেছিলেন তা নিয়ে আর কোনো বলার বা লেখার কিছু নেই, কিন্তু তিনি যে বর্তমানে এই কট্টর ধর্মীয় তাস খেলার আসর দেখে কতখানি বিরক্ত তা তার কথার মধ্যে বেরিয়ে এসেছে। তিনি যেভাবে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটি বিক্রেতাকে মারধরের ঘটনার নিন্দা করেছেন, কট্টরভাবে নিন্দা করেছেন, তাতে তার মনোভাব ফুটে বেরিয়েছে। তিনি অত্যন্ত কঠোর ভাষায় এই ঘটনার সমালোচনা করেছেন।
শুভেন্দু সেই বিষয়ে একটি মন্তব্য করতে পারেন, কি করেই বা করবেন? তিনি এখন এই রাজ্যে হিন্দুদের ত্রাতা হয়ে নেমেছেন, কাজে এক সাধারণ দরিদ্র মুসলিম যুবকের কথা তিনি কি করেই বা মাথায় রাখবেন? কিন্তু ভুলে যাচ্ছেন এই তো 27% মুসলিম ভোটার। একটা কথা তিনি বলতে পারতেন, বলেননি। সমস্যা হলো যে তার হাত ধরে যে বিচারপতি রাজনীতির আঙিনায় ঢুকে পড়েছিলেন, যাকে নিয়ে একসময় গেরুয়া শিবির অত্যন্ত উত্তেজিত উদ্দীপ্ত ছিল, সেই অভিজিৎ বাবু যখন তার এজেন্ডার বিরুদ্ধে এমন কড়া মন্তব্য করে বসেন, তখন চুপ করে থাকা ছাড়া তার কি বা করার আছে? তারপর দেখুন, কেন বলছি যে তার রাশি কমে যাচ্ছে? নিজের দলের কর্মীদের সামনে তাকে কিভাবে নিজের গুণকীর্তন করতে হচ্ছে, নিজের ব্যক্তিগত গুণকীর্তন। তাকে বলতে হচ্ছে তিনি তৃণমূলে থাকাকালে একাধিক গুরুত্বপূর্ণ পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন, ব্যাংকের চেয়ারম্যানশিপ ছেড়ে দিয়েছিলেন। কেন ছেড়েছিলেন? কিছু পাওয়ার আশায় আসেননি গেরুয়া শিবিরে। তার একটাই মাত্র এজেন্ডা ছিল, মমতা সরকারকে উৎখাতের শপথ পূরণ করা। আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিচে দল ছাড়ে, সব পথ ছেড়ে দল ছাড়ে, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন। 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক, আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে। আজকের আমার কমিটমেন্ট, পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতে আমি রাজি আছি। সময়ের ডাক, মমতা যাক। এই যে শুভেন্দু বলছেন, শুভেন্দুর কথাটা যে সম্পূর্ণ অসত্য তা মোটেই নয়, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন। এই কারণেই তিনি আজ এই রাজ্যের বিরোধী দলনেতা। যেহেতু যেভাবে এসেছিলেন, যেভাবে সংগঠনকে চাঙ্গা করবার চেষ্টা করেছিলেন, তার জন্য তবু তাকে আত্মপক্ষ সমর্থনে এমন সব কথা বলতে হচ্ছে যে খোদ রাজ্য সভাপতিকে মাঠে নেমে, মানে ময়দানে নেমে, মানে মঞ্চে নেমে তার বক্তব্য, মানে শুভেন্দুর বক্তব্যকে খণ্ডাতে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য কিঞ্চিত পরিশীলিত ভাষায় শুভেন্দুকে এই রাজ্যে বিজেপির আদি পর্ব নিয়ে একটি অধ্যায় শুনিয়েছেন, যাতে শুভেন্দু মনে রাখেন যে তার আগেও এই রাজ্যে বিজেপির একটি সংগ্রামের ইতিহাস আছে। এইসবে এই শ্রমিক এ কথাও জানিয়ে রাখলেন যে এখন আর কর্মী সমর্থকদের সামনে, মানে বৈরিক কর্মী সমর্থকদের সামনে, বিজেপির কর্মী সমর্থকদের সামনে এই শুভেন্দুর অতীতের তৃণমূলী গৌরব গাথা না শোনানোই ভালো। বিরোধী দলনেতা যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন, এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। শ্রমিক যা বললেন তা তো বুঝতে কোনো পারমাণবিক বিজ্ঞানী হওয়ার দরকার নেই, কিন্তু শুভেন্দুকে এত কথা কেন শোনাতে হলো? শোনাতে হলো কারণ সম্ভবত পদ্ম শিবিরে তার ভক্ত সংখ্যা কমছে। এখন তাদের কাছে নিজের গৌরব গাথার বিজ্ঞাপন তাকে নিজেকেই করতে হচ্ছে। শুভেন্দু হিন্দুদের পরিত্রাতা হতে গিয়ে আরো একটা জিনিস ভুলে যাচ্ছেন। তিনি ভুলে যাচ্ছেন যে তার দল বিজেপি, মানে ভারতীয় জনতা পার্টি, একটি জাতীয় স্তরের দল। সেই দলের বিরুদ্ধে হিন্দু, মুসলিম বা নারী নিগ্রহের ঘটনায় প্রতিদিন বিভিন্ন রাজ্যে বিজেপিকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। যে হিন্দুদের জন্য মন কাঁদছে সনাতনী শুভেন্দু অধিকারী, সেই হিন্দু পরিযায়ী শ্রমিক কেরালায় হিন্দু কট্টর গোষ্ঠীর আক্রমণে খুন হয়েছেন। সেই ব্যাপারে হিন্দু বাঁচাও এই ধ্বনি, এই স্লোগান দিতে পারেননি শুভেন্দু। উন্নাওয়ে ধর্ষিতা কিশোরীটি কিন্তু অহিন্দু ছিল না। তাকে ধর্ষণের অভিযোগ বিজেপির কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে, তিনিও একজন স্বনামধন্য হিন্দু। শুভেন্দু সেখানে উৎসুক। উত্তরাখণ্ডের 19 বছরের কিশোরী অঙ্কিতা ভান্ডারী বনান্তরা রিসোর্টে রিসেপশনিস্টের কাজ করতেন। একদিন মালিক বললেন কিছু ভিভিআইপি অতিথি আসছেন, তাদের জন্য বিশেষ খাতির যত্ন করতে হবে। প্রথমে কিশোরীটি বুঝতেই পারেনি। যে মুহূর্তে বুঝতে পারলেন, তিনি বলে দিলেন এই কাজ তার পক্ষে সম্ভব নয়। সেই রাতেই তিনি খুন হন। কংগ্রেসের অভিযোগ রিসোর্টের মালিকের সঙ্গে বিজেপির যোগ আছে। বিজেপি অবশ্য এই ঘটনায় ভীষণ অস্বস্তিতে পড়ে সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে।
কিন্তু সমস্যা হলো ফের অঙ্কিতার মায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলছেন 3 বছর পরেও তিনি বিচার পান। अब 3 साल हो गए मुझे रोते रोते, अभी तक मुझे कोई न्याय नहीं मिला। जब से मैंने आपकी वीडियो देखी है मुझे आशा की किरण दिखाई दी है। अगर आप उन सबूतों को कोर्ट में पेश करोगे तो मेरे बेटे को न्याय मिल सकता है। भले ही मेरी बेटी इस दुनिया में नहीं है, लेकिन जिस तरह से मैं रो रही हूँ दुनिया की फिर कोई माँ इस तरह से न रोए। এই যে ঘটনা ঘটে ঘটছে, এই যে হিন্দু নারী, হিন্দু পরিযায়ী শ্রমিক খুন হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন, অথচ শুভেন্দু কিছুই বলতে পারছেন না। বেটি পড়াও বেটি বাঁচাওয়ের দেশে হিন্দু নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে এই রাজ্যের বিরোধী দলনেতার নীরবতা কি বাঙালি মহিলাদের কাছে অর্থবহ হয়ে উঠবে না? তার পাশে সাধু সন্তদের ভিড় বাড়ছে, কিন্তু মহিলা কর্মী সমর্থকদের সংখ্যা বাড়ছে কি? সমস্যা হলো এই রাজ্যে শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোটে এখনো পর্যন্ত টাল খাওয়ার কোনো সম্ভাবনা দেখা যায়। হ্যাঁ, শহুরে ভোটারের মধ্যে সেটা গেছে, তো শহুরে ভোটারদের মধ্যে এটা আগেও গিয়েছে। এবার এসআইআর করে যদি আরো কিছু কমানো যায়, হতে পারে, কমতেই পারে, কমবে না এমন নয়, কিন্তু তাতে কতখানি কমবে? যেখানে মার্জিন খুব কম সেখানে হয়তো কমবে, কিন্তু আবার উল্টোটা যদি হয়, উল্টোটায় যদি দেখা যায় যে মহিলা ভোটাররা আর একটু বেশি ভাবে এগিয়ে এসে আবার সেই তৃণমূল নেত্রীকে ভোট দিচ্ছেন, তখন তো একটু বিপাকে পড়বেন শুভেন্দু। শুভেন্দুকে একটু নতুন ভাবে ভাবতে হবে, নতুন কি তাস খেলা যায়। শুধু হিন্দুত্বের টোপ দিয়ে বাংলার ভোটারদের ছিপে ফেলা যথেষ্ট কঠিন কাজ, সেটা তিনি বুঝছেন কি জানান। কিন্তু দেখা যাচ্ছে যে তার পাশে মহিলা ভোটার বা কর্মী বা সমর্থকদের ভিড় কিন্তু বাড়ছে না, কমছে। এবং শুধু তাই নয়, সমস্ত হিন্দু ভোটারদেরই তিনি টানতে পারছেন এমন কোন সমীক্ষা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমার মনে হয় তাকে একটু অন্যভাবে ভাবতে হবে, না হলে কিন্তু সামনের দিনে তার পক্ষে বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া দলকে খুব কঠিন হয়ে যাবে। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন সবাই, আর একটাই কথা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।